সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের বাংলা উচ্চারণের উপর নিয়েছি, আজকেও বাংলা উচ্চারণ ক্লাস নিব। গত ক্লাসে তোমাদের বাংলা উচ্চারণে কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা স্বরধ্বনি অধ্বনি উচ্চারণে কিছু সূত্র নিয়ে তোমাদের আলোচনা করব। যেহেতু অধ্বনি সূত্র নিয়ে আলোচনা করব, সুতরাং সূত্রে যে নিয়মগুলো আছে, নিয়ম থাকলে ব্যতিক্রমও থাকবে, সেটাই স্বাভাবিক। আমরা সেগুলি নিয়ে আলোচনা করছি। শব্দের আদিতে বসে, মধ্যে বসে, শেষেও বসে। প্রথমত আমরা আদ্য শব্দের আদিতে থাকলে সে উচ্চারণ কেমন হবে সেটা আমরা তোমাদের দেখাতে চেষ্টা করব। 1 নম্বর সূত্র দেখো, শব্দের আদিতে যদি থাকে, এই এটা স্বতন্ত্র কিংবা ব্যঞ্জনে যুক্ত। এখন স্বতন্ত্র কি আর ব্যঞ্জনে যুক্ত কি এটা তোমাদের দেখাচ্ছি। স্বতন্ত্র বলতে শুধু এটা হচ্ছে স্বতন্ত্র, আর ব্যঞ্জনে যুক্ত হচ্ছে যেমন আমরা ক, প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে আছে, এই হচ্ছে ব্যঞ্জনে যুক্ত। বা আমরা যদি বলি গ, এটা হচ্ছে ব্যঞ্জনে যুক্ত। অর্থাৎ শব্দের আদিতে যদি থাকে সেটা স্বতন্ত্র কিংবা ব্যঞ্জনে যুক্ত, এবং তারপরে ই বলতে হ্রস্বই কিংবা দীর্ঘই বা তাদের কার চিহ্ন, সেটা হ্রস্ব কিংবা দীর্ঘ বা তাদের কার চিহ্ন, যাই বসুক না কেন সেই উচ্চারণ কি হয়ে যাবে, ওর মতো উচ্চারণ হবে। খেয়াল করে দেখছো, শব্দের আদিতে যদি থাকে সেটা স্বতন্ত্র কিংবা ব্যঞ্জনে যুক্ত, এবং এরপরে হ্রস্বই দীর্ঘই বা তাদের কার চিহ্ন এবং হ্রস্ব দীর্ঘ বা তাদের কার চিহ্ন ব্যবহৃত হয়, তাহলে সেই অটা ওতে পরিণত হবে। আমরা একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা ভালো করে বুঝবে। যেমন আমরা দিয়ে দেখি, একটা মূল বানানো হচ্ছে অতি, এভাবে। তাহলে আমরা উচ্চারণ করবো, আমি ব্র্যাকেটে যেটা দিব সেটা হচ্ছে উচ্চারিত বানান। তাহলে অতি উচ্চারিত বানান হচ্ছে এটা অতি। আবার আমরা দীর্ঘই দিয়ে দেখি একটা নদী, তাহলে এটা হবে নদী। ব্যঞ্জনে যুক্ত ও কারান্ত হয়ে গেছে, আর দীর্ঘই হ্রস্বইকার আছে, যেটা আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছি। হ্রস্বই দীর্ঘই যাই থাকুক না কেন, উচ্চারিত বানানে সবসময় কি হবে, হ্রস্বইকার হবে। এরকম আমরা দেখতে পারি থাকলেও একই অবস্থা। আমরা যদি অজু লিখি তাহলে উচ্চারিত বানান হবে অজু। ওকারান্তে পরিণত হয়েছে এবং অন্তস্থ জ বর্গীয় জতে পরিণত হচ্ছে। কেন? কারণ গত ক্লাসে তোমাদের বলেছি, মূল বানানে অন্তস্থ জ বর্গীয় জ যাই থাকুক না কেন, উচ্চারিত বানানে সবসময় কি হবে, বর্গীয় জ হবে। 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র দেখো, শব্দের আদিতে যদি থাকে এবং এর পরে জ ফলা থাকে, তাহলে সে উচ্চারণ কি হবে, ওকারান্ত হবে। শব্দের আদিতে যদি থাকে এবং তারপরে যদি জ ফলা থাকে, তাহলে সে উচ্চারণ কি হবে, ও হবে, ওর মতো উচ্চারণ হবে বা ওকারান্ত হবে। হ্যাঁ, আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমরা গদ্য পদ্য বলি, গদ্য উচ্চারণ হবে গকার দয়কার, গদ্য। একইভাবে পদ্য, খেয়াল করে দেখো ওকারান্ত হয়েছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, এখানে তো দয়জ ফলা আছে, এখানে ওকারান্ত হয়েছে কেন? সেটারও সূত্র আছে, সেটা অন্ত। আমি আদ্য দেখাচ্ছি, তারপর মধ্য, তারপর অন্ততে একই সূত্র আছে। শব্দের শেষে যদি জ ফলা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, উচ্চারণটা ওকারান্ত হবে। আমরা 3 নম্বর সূত্র দেখি, শব্দের আদিতে যদি থাকে এবং তারপরে যদি
ক্ষীয় বা গ থাকে, তাহলে এই অর উচ্চারণ কি হবে? ওকারান্ত হবে। ক্ষীয়, ক্ষীয় বানানটা হচ্ছে, মূল বানান হচ্ছে ক প্লাস মূর্ধন্য ষ। ভালো করে দেখো। আর উচ্চারিত যখন আমরা এটা উচ্চারণ করব তখন হবে ক খ। গ, এটা বানান হচ্ছে জ প্লাস জ প্লাস ইয়, কিন্তু এটা যখন উচ্চারণ হবে তখন এটা শব্দের আদিতে উচ্চারণ হয় সাধারণত গ বা গজফলা, আর শব্দের মাঝে উচ্চারণ হলে সেটা হয় গ। দুইটা গ একসাথে, প্রথম গটা ব্যঞ্জনান্ত গ, হ্যাঁ, আর পরে কি হবে? চন্দ্রবিন্দু হবে। এখন চন্দ্রবিন্দুটা কেন হয়েছে? কারণ জ প্লাস ইয়টা বাদ গেছে। তোমাদের নিশ্চয় খেয়াল আছে, গত ক্লাসে আমরা বলেছিলাম নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনিগুলো যদি বাদ যায় তাহলে সেক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু দিব। তাহলে শব্দের আদি যদি ক্ষীয় বা গ বসে তাহলে সে অর উচ্চারণটা হয়ে যাবে ওকারান্ত। যেমন আমরা বক্ষ বলি বক্ষ, কিন্তু শুদ্ধ উচ্চারণ করলে আমরা এভাবে বক্ষ। দক্ষ, দেখো উচ্চারণ হবে দক্ষ। যজ্ঞ, যজ্ঞ অনুষ্ঠান করা হয়, এই উচ্চারণ হবে যোগ্য। তিনটা সূত্র পেলাম আমরা। আরেকটা সূত্র দেখো, শব্দের আদিতে যদি অ থাকে, তারপর যদি রিকার ব্যবহৃত হয়, রিকা, সে অর উচ্চারণও কি হবে? ওকারান্ত হবে। যেমন আমরা একটা উদাহরণ দেই, মসৃণ। অ ব্যঞ্জনযুক্ত, এরপর রিকার আছে, তাহলে এটার উচ্চারিত বানান হবে এভাবে, মসৃণ। এইভাবেও হতে পারে, দুইভাবে করা যায়, মসৃণ। মসৃণ বা মসৃণ দুইভাবে উচ্চারণটা করা যায়। অর্থাৎ শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপর রিকার ব্যবহৃত হলে অর উচ্চারণ ওকারান্ত হবে, মসৃণ। তোমাদের নিশ্চয় এগুলো লেখা হয়েছে, আমি পরের সূত্রগুলো লিখি। 5 নম্বরে যাই, এগুলো মুছে নিলাম। শব্দের আদিতে যদি অ থাকে এবং এরপর রফলা, রফলা। এখন অর পরে সাধারণত রফলা ব্যবহৃত হয় না, অর পরে সাধারণত রফলা ব্যবহৃত হয় না। সেক্ষেত্রে আমরা দেখব রফলা যুক্ত অ। এখন রফলা যুক্ত অ কেমন? যেমন একটা শব্দ আগে আমি লিখি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই অর পরে যদি রফলা থাকে তাহলে সে অর উচ্চারণ কি হয়ে যাবে? ওকারান্ত হবে। তাহলে আমরা, তোমাদের যদি দেখতে কষ্ট হলে আমি একটু বড় করে লিখছি, খেয়াল করে দেখো। পয়রফলা, এটা উচ্চারণ কি? প্রথম। অনেকে হয়তো প্রথম বলো, কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে প্রথম। খেয়াল করে দেখো, পয়রফলা, থয়কার্থ ম, প্রথম। তাহলে শব্দের আদিতে যদি রফলা হয় সেটা অযুক্ত, তাহলে সেই অটা ওকারান্ত হবে। একইভাবে আমরা যদি শ্রম লিখি, উচ্চারিত বানান হবে এভাবে। নিশ্চয় বোঝা গেছে। তাহলে আমরা 5টা সূত্র পেয়েছি। আরেকটা সূত্র দেখি আমরা, এই নিচেগুলো মুছে নিলাম।
তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করতে পারো এবং আমি তার যতটুকু সম্ভব সাথে সাথে তার জবাব দিতে চেষ্টা করব। শব্দের 6 নম্বর, একাক্ষর বিশিষ্ট শব্দ। খেয়াল করে দেখো, একাক্ষর। এখন একাক্ষর বিশিষ্ট শব্দ কি? ইংরেজিতে মনোসিলেবল যেটা বলে, মনোসিলেবল। এই একাক্ষর বিশিষ্ট শব্দের শেষে যদি দন্তন্য থাকে তাহলে তার উচ্চারণ ওকারান্ত হয়। যেমন নর্মালি আমরা বন উচ্চারণ করি, কিন্তু বন একবার উচ্চারণ হয়েছে। এই জাতীয় শব্দের শেষে যদি দন্তন্য থাকে তাহলে তার উচ্চারণ ওকারান্ত হবে, অর্থাৎ আমরা এইভাবে উচ্চারণ করতে চেষ্টা করব, বন। এরকম জন, আমরা জন উচ্চারণ করব, ওকারান্ত উচ্চারণ করব। ঠিক আছে, নিচে হসন্ত দিলাম কারণ এটা উচ্চারণটা থেমে গেছে। তারপর আমরা আরেকটা সূত্র তোমাদের দেখাতে পারি, আদ্যর উচ্চারণ। সাধু ভাষায় যে শব্দ বা ক্রিয়াপদ আছে যেটা চলিত ভাষায় যাবে, এবং চলিত ভাষায় গেলে কি হয়, এই কারণ তো বাজে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, করিবা। সাধু ভাষায় করিবা এই শব্দটা আছে, এটা যখন চলিত ভাষা আসে তখন কি হয়ে যায়, ই কারটা বাদ যায়। এরকম এই জাতীয় শব্দের ক্ষেত্রে যখন আমরা উচ্চারণ করব তাহলে কি হয়ে যাবে, শব্দের আদ্য অটা ও কারান্ত হবে। তাহলে আমরা করবার না বলে আমরা বলবো করবার। ঠিক আছে, এরকম ধরিবার, চলিবার, করিতে, ধরিতে, মরিতে, হ্যাঁ, বা মরিয়া বা করিয়া। যেমন আমরা দেখি মরিয়া, মরিয়া থেকে এসছে মোড়ে, তাহলে কি হবে, উচ্চারণ হবে মোড়ে। তাহলে আমরা আরেকটা সূত্র পেয়েছি, সাধু ভাষায় ক্রিয়াপদ বা কোনো শব্দ যেটা চলিত ভাষায় রূপান্তর যখন হয় তখন ইটা লোপ পেলে চলিত ভাষায় যে রূপটা আসে সেক্ষেত্রে সে উচ্চারণের ক্ষেত্রে শব্দের আদ্য অ ও কারান্ত হবে। তাহলে আমরা শব্দের আদ্য অ কখন কখন ও কারান্ত হয় তার আমরা 7টা নিয়ম জেনেছি। এখন এই নিয়মগুলো যে আমরা জেনেছি এর ব্যতিক্রমও কিছু আছে। কোথায় ব্যতিক্রম আছে তোমাদের 2-1টা উদাহরণ দিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে। যেমন আমি বলেছি শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপর ই বা উ থাকে তাহলে সেটা ও কারান্ত হয়। এখন একটা শব্দ দেখো, আমি অভিরাম বলেছি, অভিরাম, এর উচ্চারণ কিন্তু অভিরাম আমাদের, ঠিক আছে সূত্র। কিন্তু খেয়াল করে দেখো এই আরেকটা শব্দ আমরা লিখলাম, এটার উচ্চারণ কিন্তু অবিরাম, অবিরাম। এটা কিন্তু অবিরাম হয় না, কেন? কারণ মূল শব্দ হচ্ছে বিরাম, বিরামের আগে অ ব্যবহৃত হয়েছে। তাহলে অটা বা অন, অ বা অন, এটা যদি নাবোধক অর্থে ব্যবহৃত হয়, এটা যদি কি হয়, নাবোধক অর্থে ব্যবহৃত হয়, তাহলে অর উচ্চারণ কি হবে, অয় থাকবে, সেটা ও কারান্ত হবে না। এছাড়া স, দন্ত স একটা উপসর্গ। এই স উপসর্গ যদি কোনো শব্দের পূর্বে সহিত অর্থে ব্যবহৃত হয় তাহলে স্বর উচ্চারণ ও কারান্ত হবে না। যেমন আমি একটা শব্দ লিখি সবুজ, এটা হচ্ছে সবুজ, কিন্তু আরেকটা শব্দ লিখলাম সবিনয়, বিনয়, বিনয়ের আগে স উপসর্গ ব্যবহৃত হয়েছে, তাহলে এই উচ্চারণ হবে সবিনয়। ঠিক আছে,
তাহলে বিনয়ের আগে স, এই স উপসর্গ রয়েছে, এই জন্য এর উচ্চারণ হচ্ছে স বিনয়। খেয়াল করে দেখছো, আগেরটাও স, এটাও স, এটা স্বর উচ্চারণ ও কারণটা হচ্ছে সবুজ, আর এই স হচ্ছে শয়ে রয়ে গেছে। কেন? কারণ এই শটা হচ্ছে যদি এটা উপসর্গ রূপে ব্যবহৃত হয় তাহলে স শয়ে থাকবে, ও কারণ তো হবে না। আর নর্মালি অর পরে যদি ই উ থাকে তাহলে সেটা হচ্ছে ও কারণ তো হবে। এরকম আরো কিছু আছে, তোমরা কমেন্ট দিলে আমি তোমাদের তথ্যগুলো জানিয়ে পারবো। একটা কমেন্টে আসছে অম্ল শব্দটা আমরা কিভাবে লিখবো, এটার উচ্চারণটা কিভাবে? অম্ল, এটা আসলে এখন অন্ত অর সূত্র, এটা কি অম্র। আচ্ছা যাক, অম্ল বা অম্র বা তাম্র যাই হোক না কেন, এগুলো হচ্ছে অন্ত অসূত্র। অন্তঃসূত্র আমরা আসি নাই, তারপরেও যেহেতু কমেন্টসে আসছে আমি এটা তোমাদের জানিয়ে দিচ্ছি। শব্দের শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন, সেটা অকারান্ত যুক্ত ব্যঞ্জন, যেমন র ফলা হতে পারে, ল ফলা হতে পারে, যাই থাক, তার উচ্চারণ সবসময় ও কারান্ত হবে। এখন যুক্ত ব্যঞ্জন যদি এরকম হয়, যেমন আমি বললাম ভক্তি, এটা তো ইকার আছে, তাহলে তো যা আছে তা হবে, অর্থাৎ অযুক্ত যুক্ত ব্যঞ্জন থাকলে সেটা সবসময় ও কারান্ত হবে। যেমন আমরা বলবো অম্ল বা তাম্র, ঠিক আছে, ও কারান্ত। শব্দের শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেটা হবে ও কারান্ত। আচ্ছা, আমরা আদ্য সূত্রগুলো দেখেছি, এবার আমরা মধ্য অ, শব্দের মধ্যে অ থাকলে সে মটা মাঝে মধ্যে ও কারান্ত উচ্চারিত হয়, কোথায় কোথায় উচ্চারণ হয় সেটা আমরা দেখি, ঠিক আছে। শব্দের মধ্যে যদি অ থাকে, একটা সূত্র দিলাম আমি, দেখো শব্দের মধ্যে যেটা মধ্য অ, শব্দের মধ্যে অ, এবং তারপর আমরা প্রথমে যে সূত্রগুলো দেখছি প্রত্যেকটা কি কি, রস্বই দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, রি একবারে রেখে দিচ্ছি, তারপর হচ্ছে তোমার রি বা রিকার, ক্ষিয়, আর কি গ বা জ ফলা, এই যাই কিছু থাকুক না কেন শব্দের মধ্য অটা কিসে পরিণত হয়, ও কারান্তে পরিণত হয়। অর্থাৎ শব্দের মধ্যে যদি আগে কিছু বর্ণ আছে, শব্দের মধ্যে যদি অ থাকে এবং তারপর এগুলো যাই থাকুক, রস্বই দীর্ঘ ই, রস্ব দীর্ঘ রি, ক্ষিয়, গ, জফলা ইত্যাদি থাকলে তার উচ্চারণ ও কারান্ত হবে। আমরা একটা দুটো উদাহরণ দিলে তোমাদের জন্য এটা পরিষ্কার হয়ে যাবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, কাকলি, ধরো মধ্যে ক, ক সাথে অ আছে, তারপর ই, তাহলে তার উচ্চারণ হবে কাকলি। বোঝা গেছে তো? এরকম আমরা উদিও থাকতে পারো, ধরো অতনু, তাহলে অ তো নু, ঠিক আছে। এরকম ক্ষিয় দিয়ে বা গ দিয়ে বা জফলা দিয়ে এই জাতীয় প্রত্যেকটা উদাহরণে দেখো এভাবে কি হবে, তোমার ও কারান্ত উচ্চারণ হবে। এরপর 2 নম্বর সূত্র, এটা মুছলাম আমি। শব্দের মধ্যে যদি অ থাকে, এই যে মধ্য অ, এবং তার পূর্বে যদি অ, আ, এ, ও থাকে, তাহলে সে মধ্য অটা কিসে পরিণত হবে, ও কারান্ত হবে। আগেরটা খেয়াল করো, শব্দের মধ্য অর পরে যদি ই, উ, রি, ক্ষিয়, গ, জফলা থাকে তাহলে এই মধ্যটা ও কারান্ত হয়েছে। আর এখানে মধ্য অর আগে যদি অ, আ, এ, ও থাকে তাহলে সে মধ্যটা ও কারান্ত হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, সহজ সহজ উদাহরণ দেখি আমরা। কলম, দেখো মধ্য ল, তার আগে ক, অ আছে, তাহলে উচ্চারণ হয়ে যাবে কলম। আ দিয়ে ধরো পাগল,
তাহলে উচ্চারিত বানান হবে পাগল। এ দিয়ে ধরো আমরা একটা শব্দ লিখলাম, এই যে অর পূর্বে এ আছে, তাহলে তার উচ্চারণ হবে বেতন। ও দিয়ে ধরো ওজন, তাহলে তার উচ্চারণ হবে ওজন। তাহলে শব্দের মধ্যে যদি অ থাকে এবং তার আগে অ আ এ ও থাকে, তাহলে সে মধ্য অটা ওকারান্ত হবে। বোঝা গেছে তো? উদাহরণগুলি দিয়েছি, তোমরা সাথে সাথে লিখতে চেষ্টা করবে। মধ্যর আরেকটা সূত্র আছে, সেটা সবসময় প্রযোজ্য নয়, তারপরও আমরা এই সূত্রটা দেখাতে পারি। কিছু কিছু সংস্কৃত শব্দ আছে, যে সংস্কৃত শব্দ যেটা বাংলায় এসছে সেটা সাধারণত মূল শব্দে হসন্ত থাকে। আমি এখানে উদাহরণটা দেখাচ্ছি, উপরে দেখো, মূল শব্দ হসন্ত থাকে, কিন্তু এটা যদি সমাসবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে সে মধ্যটা ওকারান্ত হবে। কিছু কিছু সমাজবদ্ধ কিছু কিছু সংস্কৃত শব্দ, যেমন আমি বললাম বন, এই বনটা, এটা আমরা আগে দেখেছি একাক্ষর শব্দ, এইভাবে উচ্চারণ হবে। কিন্তু এটা যদি সমাসবদ্ধ হয়, সমাসবদ্ধ ধরো আমরা দিলাম বনচারী, তাহলে সেক্ষেত্রে এটা দেখো বনচারী। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, দেখো বন হচ্ছে এভাবে উচ্চারণ, কিন্তু যখন এটা সমাসবদ্ধ হবে তখন এটা অ থাকবে, কিন্তু এই মধ্য অটা ওকারান্ত হয়ে গেছে, তাহলে বনচারী। ঠিক আছে? এরকম আরো আছে পথ, পথচারী, কিন্তু ব্যতিক্রম আছে। আমরা যখন মেঘ লিখলাম, এটা সমাসবদ্ধ একটা শব্দ, আমরা মেঘ, মেঘে উচ্চারণ মেঘ, কিন্তু মেঘদূত, এটা কি মেঘদূত হবে? এটা কিন্তু মেঘদূত হবে না, সমাসবদ্ধ, এখানে ওকারান্ত হবে, এটা হচ্ছে ব্যতিক্রম, তাহলে এটা উচ্চারণ হবে মেঘদূত। দেখছো ব্যতিক্রম আছে। আমি তোমাদের প্রথমে বলছি সূত্র থাকলে তার ব্যতিক্রম থাকবে, তাহলে মেঘ মেঘদূতে হবে, এটা মেঘদূত হবে না। হ্যাঁ, ঠিক আছে। একটা কমেন্ট আসছে অবনী, এই শব্দটা উচ্চারণ কিভাবে হবে? তোমাদের আমি মধ্যর প্রথম যে সূত্রটা বলছি, শব্দের মধ্যে যদি অ থাকে এবং তারপরে যদি ই, খেয়াল করেছো কিনা আমি লিখেছিলাম রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘ, ক্ষীয় গ, হ্যাঁ, বা জফলা থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? ওকারান্ত হবে। তাহলে আমার উচ্চারণটা হবে অবনী, অবনী। ঠিক আছে? যে কমেন্ট করছো নিশ্চয়ই তার জবাব পেয়েছ। তাহলে আমরা মধ্য অর সূত্রগুলো আমরা জেনেছি, তিনটা সূত্র আমরা পেয়েছি, তিনটা সূত্র নিয়ে আলোচনা করেছি। মধ্য কিছু ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রমটা আমরা দেখব। মধ্যের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা ওই যে আমরা আদ্য যেই সূত্রটা দেখেছি সেটার মতোই, যদি সেটা কি হয় নাবোধক অর্থ প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে অয় থাকবে। যেমন আমরা খেয়াল আছে তোমাদের, আমি বলেছি যদি শব্দের আদিতে যদি অ বা অন বসে এবং সেটা যদি নাবোধক অর্থ প্রকাশ করে, তাহলে সেটা হবে ওকারান্ত। মধ্য অর ক্ষেত্রে একই রকম, যেমন আমি বললাম অমর, মর অমর, তাহলে এটার উচ্চারণও কিন্তু হবে অমর, কারণ মরের বিপরীত অর্থ প্রকাশ করেছে বা নাবোধক অর্থ প্রকাশ করেছে, তাহলে সেটা কি হবে? অত অয়ে থাকবে মর। সেরকম অটল, অটল, এটার উচ্চারণও তোমার কি হবে? অটলেই
হবে, অটল হবে না, কারণ অর পরে অ থাকলে সাধারণত সেটা ও কারান্ত হওয়ার কথা, কিন্তু এটা নাবোধক অর্থ প্রকাশ করেছে, সেই জন্য সেটা কি হবে, ও কারান্ত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কমেন্টস অনেক আসতেছে, আমরা আরেকটা কমেন্টস দেখলাম উপবন, এটার উচ্চারণ কি হবে খেয়াল করো। উপবন, এই যে অর পূর্বে যদি ব অ, অর পূর্বে যদি অ হয়, তা আমরা ওই যে একটা সূত্র বলেছিলাম, যদি অর পূর্বে যদি অ আ এ বা ও বসে তাহলে তার উচ্চারণ কি হবে, ও কারান্ত হবে, তাহলে এখানে ও কারান্ত হবে, তাহলে উচ্চারণ হবে উপবন। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে উপবন। যে কমেন্টস করেছে তার জবাব পেয়েছো নিশ্চয়। আচ্ছা এবার আমরা অন্ত অতে যাই। অন্ত অ সূত্রে যাই। অন্ত সূত্র অনেকগুলো আছে, তোমরা সূত্রগুলো দেখো, তারপর তোমরা তোমাদের জবাব পেবে। এরপরও প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস করতে পারো। অন্তর অনেকগুলো সূত্র আছে, আমরা শুরু করি। যেমন আগে তোমাদের একটা উদাহরণ দিই আমি, কাল, দেখছো এটা কাল উচ্চারণ করা যায়, কালো উচ্চারণ করা যায়। আবার ভাল, ভাল উচ্চারণ করা যায়, ভালো উচ্চারণ করা যায়। তোমরা হয়তো এখন কালো এইভাবে লেখো, কাল, এটা কাল আর এটা হচ্ছে কালো, এইভাবে লেখো, কিন্তু আমাদের সময় আমরা সাধারণত এইভাবে লিখেছি, এই ও কারণ তো আমাদের সময় ছিল না, তাহলে সেটার উচ্চারণ আমরা কিভাবে করব? তাহলে খেয়াল করো, এটা হচ্ছে কাল আর এটা হচ্ছে কালো, এটা হচ্ছে ভাল, এটা হচ্ছে ভালো। এখন কোনটা কি অর্থ? যদি সেটা বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তাহলে উচ্চারণ হবে হসন্ত হবে, কাল বিশেষ্য। যদি সেটা কি হয় বিশেষ্য, আর বিশেষণ রূপে ব্যবহৃত হলে কি হবে, ও কারান্ত উচ্চারিত হবে। তাহলে যখন সেটা বিশেষণ রূপে ব্যবহৃত হবে তাহলে উচ্চারণ হবে ও কারান্ত, কালো, ভালো, খাটো বা ছোট। আর বিশেষ্য রূপে হলে হলে এরকম, যেমন কাল মানে সময় বিশেষ্য, আর কালো অবস্থা, ছেলেটি কালো, ভাল কপাল, আর ভালো কেমন আছে ভালো, খাট, খাট আমরা ব্যবহার করি খাট, আর খাটো মানে ছোট, হ্যাঁ এই ছোট মানে ছোট দৌড়াও, আর এই ছোট মানে ছোট অর্থে। তাহলে এই যে বিশেষণ অর্থে ব্যবহৃত হলে তাহলে সেক্ষেত্রে ও কারান্ত বানানো আমরা এখন থেকে ও কারান্ত ব্যবহার করব, উচ্চারণও আমরা ও কারান্ত ব্যবহার করব। আর বিশেষ্য রূপে ব্যবহৃত হলে সেখানে হসন্ত দিবে এবং থেমে যাবে, খাট, ছোট, ভাল। ঠিক আছে, এই একটা অন্ত অ সূত্র আমরা দেখলাম। তারপর দেখো আন প্রত্যয়, আন, আন প্রত্যয়, আমি ব্র্যাকেটে আনও দিয়ে দিলাম কেন, কারণ আন প্রত্যয় যুগে গঠিত শব্দের শেষে উচ্চারণগুলো আনও হয়ে যাবে। যেমন আমরা ক্রিয়াপদ জাতীয় শব্দ বা অন্যান্য শব্দ দেখি আমরা কর যোগ আন, করান। তো এখন আমরা করান না দেখে আমরা লিখবো কি করান, কিন্তু উচ্চারণ করার সময় আমরা করানো। ঠিক আছে, তাহলে আমরা কি হবে এরকম চালান, উচ্চারণ হবে চালানো। ক্রিয়া জাতীয় শব্দের ক্ষেত্রে আমরা চালন লিখবো, কিন্তু আরেকটা আছে চালান, যেটা কমার্সে আছে যে চালান দেওয়া হয়, সেক্ষেত্রে চালান উচ্চারণ তোমাদের কি হবে চালানে থাকবে, সেখানে চালানো হবে না। কিন্তু নর্মালি যে চালানো চালান চালানো হয় সেটাকে উচ্চারণ আমরা চালানো বলবো। ঠিক আছে, তাহলে এই আন প্রত্যয় জাতীয় গঠিত শব্দে উচ্চারণ কি হবে ও কারান্ত হবে। তারপর দেখো
আমরা কিছু অঙ্ক সংখ্যা আমরা ছোটবেলা থেকে আমরা লিখে এসেছি, এগুলো বানান এখন ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের সময় আমরা 11 বানান লিখেছি এইভাবে 11, 12, ঠিক আছে, এইভাবে লিখেছি 13, কিন্তু উচ্চারণ করেছি ও কারান্ত। সুতরাং এখন এটা নিয়মের মধ্যে না নিলেও চলবে, কিন্তু এখন তো আমরা এইভাবে লিখছি, উচ্চারণ যেভাবে করছি সেভাবে বানান লিখছি 11, 12, 13, ঠিক আছে। এটা তারপর তোমাদের জানার জন্য এটা আমি বলেছি, তোমাদের বইতে এখন এইভাবে আছে, কিন্তু আমাদের সময় 11 বানান ছিল এইভাবে, কিন্তু আমরা উচ্চারণ করেছি 11। তাহলে 11 থেকে 18 পর্যন্ত যে কয়টা সংখ্যা আছে প্রত্যেকটার উচ্চারণ কি হবে? ও কারান্ত হবে। তারপর শব্দের শেষে যদি ত বা ক সংযুক্ত ত বা ইত থাকে, তাহলে কি হবে? সেই ত বা ইতটা কি হয়ে যাবে? ও কারান্ত হবে। যেমন ত আছে, তাহলে কি হবে উচ্চারণ? গত। যেমন পালিত, ইত আমরা দিলাম, তাহলে উচ্চারণ হবে পালিত, পালিত, ঠিক আছে। তবে খেয়াল করো এখানেও কিন্তু ব্যতিক্রম আছে, শব্দের শেষে ত থাকলে সবসময় যে ও কারান্ত উচ্চারণ হবে তা নয়, যদি সেটা বিশেষ্য জাতীয় শব্দ হয়। যেমন আমি তোমাদের বললাম গীত, দেখো ত আছে কিন্তু এটার উচ্চারণ হবে গীত, ঠিক আছে। আবার পালিত, এটা কারো যদি পদবী হয় তখন সেখানে পালিত, তাহলে কি হবে? পালিত, ঠিক আছে। এরকম পালিত, রক্ষিত, কিন্তু কারো পদবী আছে রক্ষিত, তাহলে কারো পদবী হলে সেখানে কি হবে? হসন্ত হবে, পালিত, রক্ষিত। আমাদের সময় প্রায় শেষের দিকে, তারপরও আমি আরো 2টা সূত্র তোমাদের না জানাইলে নয়, এই 2টা সূত্র আলোচনা করে তারপর আজকের আমার আলোচনা শেষ করব। শব্দের শেষে যদি অ থাকে, খেয়াল করো, শব্দের শেষে যদি অ থাকে এবং তার আগে যদি, খুবই গুরুত্বপূর্ণ এটা দেখো, ওই, ও, অনুস্বার, বিসর্গ বা রিকার থাকে, এই 5টা শব্দের শেষে অ এবং তার পূর্বে যদি ওই, ও, অনুস্বার, বিসর্গ, রিকার থাকে, তাহলে সে অর উচ্চারণ কি হবে? ও কারান্ত হবে। আমি একটা একটা করে উদাহরণ দিয়েছি, যেমন ওই, তাহলে আমরা এটার উচ্চারণ করব, দেখো তোমরা, তৈল, ও কারান্ত হয়েছে। ও দিয়ে এই দেখো সৌর, তারপর দেখো অনুস্বার দিয়ে বংশ, বিসর্গ দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, দুঃখ, রিকার দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, বৃষ। তাহলে শব্দের শেষে যদি অ থাকে এবং তার পূর্বে ওই, ও, অনুস্বার, বিসর্গ, রিকার থাকে, তাহলে তার উচ্চারণ হবে ও কারান্ত, সেই অন্ত অ বা শেষের অটা ও কারান্ত হবে। আরেকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা দেখাচ্ছি তোমাদের এখানে, দেখো ওই যে যেটা তোমরা প্রথমে বলেছ, একজনের কমেন্টে দিয়েছে, এটা উচ্চারণ কি হবে? অর্থাৎ শব্দের শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, শব্দের শেষে কি থাকলে? যুক্ত ব্যঞ্জন থাকলে, অযুক্ত অর্থাৎ অকারান্ত যুক্ত ব্যঞ্জন থাকলে, তাহলে সে অর উচ্চারণ ও কারান্ত হবে। এখন যুক্ত ব্যঞ্জন যে কোনো যুক্ত ব্যঞ্জন, যেমন আমি ক সংযুক্ত ত বললাম বা ক সংযুক্ত ল বললাম, যাই হোক, বা জ ফলা, এটাও যুক্ত ব্যঞ্জনের মধ্যে পড়ে, বা আমরা রিকার কোনো শব্দের সাথে যদি থাকতে পারে এভাবে হতে পারে, বা ক্ষীয় হতে পারে, বা গ হতে পারে, যাই থাকুক না কেন তার উচ্চারণ কি হবে? ও কারান্ত হবে। যেমন আমি একটা করে উদাহরণ দিচ্ছি, তাহলে হবে রক্ত। এই জ ফলা দিয়ে একটা উদাহরণ
শুক্ল ধরো, তাহলে কি হবে শুক্ল। জফলা দিয়ে একটা উদাহরণ দেখো, আমি প্রথমে দিয়েছি ধরো বা ওই আদ্য মধ্য অন্ত যাই দাও না, আদ্য দিলাম আমরা, তাহলে কি হবে আদ্য। রিকারও আছে, ক্ষীয় দিয়ে দেখো, ক্ষীয়, দক্ষ, গ দিয়েও এরকম আছে, যোগ্য। আগে একবার উদাহরণ দিয়েছে, বিকল্প আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, দৈবজ্ঞ দাও, দৈবজ্ঞ, তাহলে দই বগ গো। তাহলে খেয়াল করে দেখছো, শব্দের শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, অজ দিয়ে যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে তার উচ্চারণও ওকারান্ত হবে। আশা করি তোমরা বুঝেছ সবাই। আর এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস দিবে বা আমাকে ফোনও করতে পারো, নিশ্চয়ই আমার নাম্বার তোমাদের কাছে আছে, তাহলে তোমরা কি করতে পারবে জানতে পারবে। পরবর্তীতে আবার দেখা হবে। এর মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনা থেকে মুক্ত থাকো। নিয়মিত সাবান দিয়ে হাত ধুবে, ঘরের বাইরে বের হবে না এবং কি করবে সরকারি যে অনুশাসন সেগুলো মেনে চলবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।